আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো 4 বছর মেয়াদী বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যে ডিপার্টমেন্টগুলোর আওতায় প্রোভাইড করে, আমি চেষ্টা করেছি আজকে সেই ডিপার্টমেন্টগুলোকে এখানে প্লেস করার। আমি খুব অল্প সময়ের মধ্যেই এই ডিপার্টমেন্টগুলোর একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব, যেন 2021 ব্যাচের স্টুডেন্টরা খুব ইজিলি তাদের সাবজেক্ট চয়েসের লিস্টটাকে তৈরি করতে পারে প্রথম দিকে, এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সামনের বছর যারা কিনা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যারা কিনা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যারা কিনা অ্যাডমিশন প্রিপারেশন স্টার্ট করবে, তারাও যেন এই সাবজেক্ট চয়েসের রিভিউটা বা সাবজেক্ট লিস্টের রিভিউগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারে যে তার কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত, কোন ডিপার্টমেন্টকে সে ভালোবাসে, এবং সেই ডিপার্টমেন্টে ভর্তি হইতে গেলে সে কিভাবে পড়াশোনা করবে না করবে, বা সেগুলো থেকে বের হয়ে তার জব স্কোপগুলো কোথায় কোথায় আছে, এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের মনে একটা স্বপ্ন জাগ্রত করে। আর ভালো একটা রেজাল্ট করার জন্য বা ভালো একটা ভার্সিটির ভালো একটা সিট গ্যাদার করার জন্য আমার মনে হয় নিজের মনের মধ্যে স্বপ্ন থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে আমি সরাসরি সাবজেক্ট রিভিউতে চলে যাচ্ছি। তার আগে একটা জিনিস ক্লিয়ার করে রাখা দরকার, সেটা হচ্ছে যে অনেকের মনের মধ্যে আমাদের এরকম ভুল একটা ধারণা কাজ করে যে নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট ভালো, যেমন দেখা যাচ্ছে অনেকে বলে ট্রিপলি ভালো, সিএসসি ভালো, সিভিল খারাপ। এই ধরনের ধারণাগুলো আসলে কখনোই রাখা উচিত না। তার কারণটা হচ্ছে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু তার নিজের সেক্টরে ভাই সেরা। যেমন আমি যদি তোমাকে বলি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টরটা আছে, বাড়ি বানানো বা বাড়ির একটা ডিজাইন করা, এই কাজটা কিন্তু কখনোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা করতে পারবে না। বা আমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টের কথা বলি, যে আইপি ডিপার্টমেন্ট, যেটা এই আইপি ডিপার্টমেন্টে মেইনলি ইন্ডাস্ট্রিগুলোকে কন্ট্রোল করার কাজ করে, ইন্ডাস্ট্রিগুলোতে তাদের খুব ইম্পর্টেন্স আছে। এখন আমি মনে করলাম যে এই আইপি ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আমি রিপ্লেস করব কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্বারা। এটা কিন্তু ভাই কোনোদিন পসিবল হবে না। তার কারণ কি? কারণ আইপি সেক্টরটাতে যা যা দরকার এই জিনিসটা আইপি ডিপার্টমেন্টে পড়ানো হবে, এবং ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্সে যা যা দরকার সেগুলো কিন্তু নির্দিষ্ট ডিপার্টমেন্টে পড়ানো হবে। দ্যাটস ওয়াই এই কথাটা ভাবার কোনো জায়গা নাই যে নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট ভালো, অন্য একটা ডিপার্টমেন্ট খারাপ। বাংলাদেশে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যথেষ্ট পরিমাণ জব সেক্টর আছে, এবং এই জায়গায় আরেকটা ভুল ধারণা আমাদের কাজ করে, সেটা হচ্ছে যে নতুন নতুন কিছু ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলোর জব সেক্টর খুব বেশি সমৃদ্ধ না। একটা কথা মনে রাখতে হবে খুব ভালো মতো, সেটা হচ্ছে যে জব সেক্টরগুলো কিন্তু ভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট খোলার ওপর ডিপেন্ড করে না। ভার্সিটিতে ডিপার্টমেন্ট খোলাটা জব সেক্টরের উপর ডিপেন্ড করে। আমি কথাটা একটু যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, খুব ভালো মতো খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে সাপোজ বাংলাদেশে মেকাট্রনিক্স বা রোবোটিক্স ইঞ্জিনিয়ারের চাহিদা তৈরি হলো, এই চাহিদাটা পূরণ করার জন্য কিন্তু সরকার ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট ওপেন করবে। এটাই হচ্ছে সিস্টেম। মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট যেটা ওপেন করা হয়েছে সেটা কিন্তু এমনি এমনি করা হয়নি, বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু এমনি এমনি ওপেন করা হয়নি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু এমনি এমনি ওপেন করা হয়নি। সেই ডিপার্টমেন্টটার চাহিদা তৈরি হয়েছে, জব সেক্টর তৈরি হয়েছে। এই চাহিদাটাকে মোকাবিলা করার জন্য বা চাহিদা অনুযায়ী আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার সাপ্লাই দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে কোটি কোটি টাকা খরচ করে ডিপার্টমেন্টগুলোকে ওপেন করা হয়। তার মানে এই কথাটা বলা কিন্তু সম্পূর্ণ ভুল যে কোনো একটা ডিপার্টমেন্ট নতুন, সেই ডিপার্টমেন্টের জব স্কোপ নাই। যদি কথাটা এইভাবে কেউ বলতো যে নতুন ডিপার্টমেন্ট যেহেতু, দ্যাটস ওয়াই এই ডিপার্টমেন্টের জব স্কোপটা সব থেকে বেশি, এই কথাটা হচ্ছে বুদ্ধিমানের মতো কথা, এবং আসল ঘটনা কিন্তু এটাই। বাট সমস্যাটা হচ্ছে যে আমরা যখন কারো কাছ থেকে সাজেশন নেই, এই সাজেশন নেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা এমন কারো কাছ থেকে সাজেশন নেই যারা কিনা ওই সেক্টর সম্পর্কে জানেই না। দেখা যাচ্ছে মেকাট্রনিক্স সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই, সে মেকাট্রনিক্সের জ্ঞান তোমাকে দিচ্ছে। এই ধরনের মানুষগুলো ভাই তোমার জীবনের জন্য হার্মফুল, এটা মনে রাখবা। এমন কারো কাছ থেকে সাজেশন নিবা যে কিনা ওই ডিপার্টমেন্ট সম্পর্কে জ্ঞান রাখে, তার কাছ থেকে সাজেশন নিলে আলটিমেটলি আমার মনে হয় সঠিক সাজেশন পাওয়ার একটা চান্স আছে। আচ্ছা, আমি সাবজেক্ট রিভিউতে আজকে চলে যাব। তার আগে একটা জিনিস এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো আমাদের টোটাল 3টা ফ্যাকাল্টির আন্ডারে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোভাইড করে। এই 3টা ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ ইসি, মানে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। তারপর একটা হচ্ছে এমই, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। তারপর একটা হচ্ছে সিই, মিনস সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এই 3টা ফ্যাকাল্টির আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো ভার্সিটিগুলো প্রোভাইড করে সেই ডিপার্টমেন্টগুলোকে আমি এখানে প্লেস করার ট্রাই করেছি। প্রথম যে ডিপার্টমেন্টটা আছে আমাদের, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইসিই ডিপার্টমেন্ট, সরি ইসিই ফ্যাকাল্টির আন্ডারে প্রথম ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। সত্যি কথা বলতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা যেহেতু আমার নিজের ডিপার্টমেন্ট, দ্যাটস ওয়াই আসলে এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই বা এটা নিয়ে যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, আমার মনে হয়
2-4 ঘন্টার ভিডিও মেক করেও আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবো না। এটা সেক্টর এতটাই বিস্তৃত। অনেকেই বলে বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের জব নাই। ভাই, জব আছে কিনা এই জিনিসটা জানার জন্য বা এটা বোঝার জন্য তোমার রিসার্চ করতে হবে, তোমার জানতে হবে যে কোন কোন সেক্টরগুলোতে আমাদের এই জবগুলো প্রোভাইড করা হয়। আমি যদি এই সেক্টরটা সম্পর্কে আলোচনা করার আগে আমি একটু মাদার ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া দিতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফ্যাকাল্টির আন্ডারে একটা করে ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টটাকে বলা হচ্ছে মাদার ডিপার্টমেন্ট। আমাদের এই ইসি ফ্যাকাল্টির আন্ডারে মাদার ডিপার্টমেন্টটা হচ্ছে ট্রিপলি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে মাদার ডিপার্টমেন্টটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিজেই, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে মাদার ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিজেই। এখন এই মাদার ডিপার্টমেন্টের কনসেপ্টটা কি, এই জিনিসটা সম্পর্কে যদি আমি একটু ধারণা দিতে যাই, জিনিসটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। লোক, ট্রিপলির টোটাল যে সেক্টরটা, মানে ট্রিপলির যতগুলো শাখা প্রশাখা আছে, এই সমস্ত শাখা প্রশাখাকে মোটামুটি ভাবে এই কয়টা সেক্টরে ডিভাইড করা যায়। এখানে ট্রিপলিটাকে আমি আরো 5টা ছোট ছোট সেক্টরে ডিভাইড করছি। প্রথমটা হচ্ছে পাওয়ার সেক্টর। এই পাওয়ার সেক্টর নিয়ে যদি আমি একটু কথা বলি, পাওয়ার সেক্টরটা হচ্ছে বাংলাদেশে সহ অন্য সব দেশে পুরো বিশ্বব্যাপী তড়িৎ বা ইলেকট্রিসিটি উৎপাদন, ইলেকট্রিসিটি পরিবহন, ইলেকট্রিসিটি যেটাকে বলে আমার ডিস্ট্রিবিউশন, এই 3টা সেক্টরকে নিয়ে যে আমাদের কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাকে বলা হচ্ছে আমাদের পাওয়ার সেক্টর। অর্থাৎ জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই 3টা সেক্টর মিলাই হচ্ছে আমাদের এই পাওয়ার সেক্টরটা। এখন আমি যদি তোমাদেরকে একটু জাস্ট এই পাওয়ার সেক্টরের জব সেক্টরগুলো নিয়ে একটু কথা বলার ট্রাই করি, ভালো মতো খেয়াল করো। আমাদের শুধুমাত্র বাংলাদেশে ডিস্ট্রিবিউশনের জন্য টোটাল 6টা কোম্পানি এখন পর্যন্ত বাংলাদেশে ভাই চালু আছে। এই 6টা কোম্পানির মধ্যে নেসকো, ডেসকো, বিপিডিবি, ডিবিডিসি, এরকম আরো 2টা কোম্পানি সহ ইন টোটাল 6টা কোম্পানি আমাদের এই ডিস্ট্রিবিউশন সেক্টরটাকে ভাই সামলাচ্ছে। লুক, পাওয়ার সেক্টরটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের এই 5টা ডিপার্টমেন্টের একটা। এই পাওয়ার ডিপার্টমেন্টের 3টা ভাগের এক ভাগ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনের জন্য টোটাল 6টা কোম্পানি বাংলাদেশে সরকারিভাবে চালু আছে। এই 6টা কোম্পানির প্রত্যেকটা কোম্পানি প্রতি বছর ভাই 100 বা 100-র বেশি পরিমাণ লোক ভাই নিয়োগ দিয়ে থাকে। তার মানে শুধুমাত্র এই পাওয়ারের একটা অংশ থেকেই আমার প্রতি বছর প্রায় 5 থেকে 600 জব ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। আমি যদি এখন পাওয়ার জেনারেশনের কথা বলতে চাই, পায়রা বিদ্যুৎ কেন্দ্র বলো, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো, বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আমাদের আছে, এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোই কিন্তু আমাদের পাওয়ার সেক্টরের অংশ। অনেকে জিনিসটা ভুল ধারণা নিয়ে বসে থাকে, সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে আমাদের ট্রিপলির অংশ। না, ট্রিপলির একটা ছোট পার্ট হচ্ছে পাওয়ার। এই পাওয়ারের অংশ হচ্ছে আমাদের বিদ্যুতের যেই সোর্সগুলো আছে বা যে জেনারেশন সেক্টরগুলো আছে, এই জেনারেশন সেক্টরগুলো পাওয়ারের ছোট্ট একটা অংশ। এই পাওয়ার জেনারেশনের জন্য আমাদের প্রতি বছর যে পরিমাণ ইঞ্জিনিয়ার নিয়োগ হয়, এই নিয়োগটাই কিন্তু ভাই হিউজ, প্রায় 1000 খানেক মতো ইঞ্জিনিয়ার আমাদের জেনারেশন, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন এই সেক্টরগুলোতে ভাই নিয়োগ হয়। আমি শুধু পাওয়ার সেক্টরের কথা বললাম। এখন যদি আমি এটার বিদ্যুৎ বিভাগ থেকে বের হয়ে আমি যদি একটু সোলার সিস্টেমের দিকে যাই, যদিও সোলারটা বিদ্যুতের মধ্যেই পড়বে, তো সোলার সিস্টেমে বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় প্রায় 19টা সোলার প্রজেক্ট চালু আছে। এই 19টা সোলার প্রজেক্টে যে ইঞ্জিনিয়ারগুলো নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকে কিন্তু ভাই এই ট্রিপলির আন্ডারে পাওয়ার ইঞ্জিনিয়ার। তার মানে এই পাওয়ার সেক্টরটা শুধুমাত্র যদি আমি পাওয়ার নিয়েই কথা বলি, এটা নিয়ে কথা বলে ভাই শেষ করা পসিবল না। এই পাওয়ার সেক্টরের প্রতি বছর হাজার হাজার জব ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। এরপর যদি আমি চলে আসি ইলেকট্রনিক্স সেক্টর, এই ইলেকট্রনিক্স সেক্টরটা হচ্ছে মাদারবোর্ড থেকে নিয়ে শুরু করে যত রকমের মাইক্রোচিপ আছে, মাইক্রোচিপ সহ আমাদের পিসিবি ডিজাইনের যাবতীয় সবকিছু এই ইলেকট্রনিক্সের আন্ডারে। আমি যদি আশপাশে যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে জিনিসগুলো যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, আমি যে ফোনটার মাধ্যমে ভিডিওটা রেকর্ড করছি, এই ফোনটাও কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের অংশ। আমি যে কম্পিউটারের পিসিটা, কম্পিউটারের যে সিপিইউ যেটাকে আমি বলি, সিপিইউটা কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের অংশ। মাদারবোর্ডটা ইলেকট্রনিক্সের অংশ, আমাদের মাউসটা ইলেকট্রনিক্সের অংশ, আমাদের কিবোর্ডটা ইলেকট্রনিক্সের অংশ। আমি যে বয়ামিকের মাধ্যমে এই সাউন্ডটাকে রেকর্ড করতেছি, এই বয়ামিকটাও কিন্তু ইলেকট্রনিক্সের অংশ। অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপাদনটা গেল আমাদের পাওয়ার সেক্টর। এই ইলেকট্রিসিটি ব্যবহার করে যত রকমের যন্ত্রপাতি আমি ইউজ করতে পারি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের অংশ। দ্যাট মিনস কেউ যদি এই কথা বলে ভাই যে ইঞ্জিনিয়ারিং এর দেশে মানে জব নাই, এই কথাটা যে কত বড় মিথ্যা কথা ভাই, তুমি নিজেই কিন্তু এই 2টা সেক্টর যদি তুমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করো, তুমি বুঝে যাবা যে 2টা সেক্টরে প্রতি বছর যে পরিমাণ লোক আমার নিয়োগ হয়। আমি যদি সিম্পল বলি তোমাদেরকে, যে বিআরবি কোম্পানি যেটা আছে, এই বিআরবির মতো আরো অনেক কোম্পানি বাংলাদেশে বর্তমান সময়ে চালু আছে। বিআরবির মতো দেখা যাচ্ছে যে আমাদের বসুন্ধরা কোম্পানি চালু আছে, বা এরকম যে ইলেকট্রনিক্সের কোম্পানিগুলো চালু আছে। এই কোম্পানিগুলো যদি একটা ফ্যান তৈরি করতে চায়, ওই ফ্যানের জন্য কিন্তু ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে।
বা আমি যদি এই রুমটার ভিতরে আমি এখন আছি, এখানে যে লাইটটা আছে, এই লাইটটা তৈরি করার যে কোম্পানিটা বা যে ফ্যাক্টরিটা, সেখানেও কিন্তু একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার লাগবে। আমি যদি বলি যে দেখা যাচ্ছে যে সুইচ বা এই ট্রান্সমিশন লাইনের যে ওয়্যার গুলো আছে, যাবতীয় সবকিছু ইলেকট্রিসিটি ব্যবহার করে যা কিছু আমি প্রডিউস করতে পারি, আমি যেই মেশিনগুলোই চালাতে পারি, প্রত্যেকটার জন্য ভাই আমাদের এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার লাগবে। আর পাওয়ার সেক্টরে আমি যে ব্যাখ্যাটা করলাম সেটা শুধুমাত্র আমাদের সরকারি হিসাব মতে। আমি যদি সরকারি হিসাবের বাইরে চলে যাই, বাংলাদেশে আমাদের জেনারেটর দেখা যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর মেক করার জন্য কিন্তু অনেক কোম্পানি আছে। তারপর এই দেখা যাচ্ছে যে ট্রান্সফরমার যেগুলো আছে, ট্রান্সফরমারগুলো মেক করার জন্য অনেক কোম্পানি আছে। যে সাপ্লাই যে লাইনগুলো আছে, যে ওয়্যারগুলোর মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটিটা প্রবাহিত হচ্ছে, এই ওয়্যারগুলো মেক করার জন্য অনেক কোম্পানি আছে। প্রত্যেকটা সেক্টরে ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাস্ট। তার মানে আমি যদি ইন টোটাল হিসাবে বসি, প্রতি বছর কিন্তু কয়েক হাজারের ওপরে ভাই শুধুমাত্র এই ইলেকট্রিক্যাল সেক্টর থেকেই জব ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। আমি যদি এর পরবর্তীতে চলে যাই কমিউনিকেশন সেক্টরে, কমিউনিকেশন সেক্টরটা আর কিছুই না, যোগাযোগের যাবতীয় সবকিছু। কমিউনিকেশনের মধ্যে আমি যদি আদিমকাল থেকে স্টার্ট করি, তাহলে টেলিফোন যোগাযোগ, যেটা তারের মাধ্যমে, এই যোগাযোগটা আমাদের টেলিকমিউনিকেশনের মধ্যে পড়বে। আমি যদি বর্তমান সময়ে মোবাইলের ওয়্যারলেস কানেকশন যেটা বলতেছি, এই ওয়্যারলেস কানেকশনটা আমাদের টেলিকমিউনিকেশনের মধ্যে পড়বে। আমি যদি বলি আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনটা আমাদের এই কমিউনিকেশন সেক্টরের মধ্যে পড়বে। আমি যদি বলি বর্তমান সময়ে যে আমরা ওয়াইফাই ইউজ করতেছি, এই ওয়াইফাইটা কিন্তু কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা এই ওয়াইফাইটাকে বাইরের দেশ থেকে কিনে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে বা ব্যবসাটা করছে, এই ওয়াইফাইয়ের বিজনেস করার জন্য কিন্তু আমাদের এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারের ভূমিকা ছাড়া এটা কিন্তু কোনোভাবে পসিবল না। তারপরে যদি আমি বলি বাংলাদেশের সঙ্গে পুরো বিশ্বের কানেকশন রক্ষা করছে কি দ্বারা? সাবমেরিন কেবল দ্বারা। এই সাবমেরিন কেবলটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন। তারপরে আমি যদি বলি অপটিক্যাল ফাইবারের কথা, এই সবকিছুই কিন্তু ভাই কমিউনিকেশন সিস্টেম। এই কমিউনিকেশন সিস্টেমের বিষয় যখনই চলে আসবে, আমি যখনই বলবো এফএম রেডিওর কথা বা অন্যান্য যে রেডিও কমিউনিকেশন গুলো বলো বা টিভির অ্যান্টেনার কানেকশন গুলো যেটা বলো, প্রত্যেকটা সেক্টরে ভাই আমাদের এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ার দরকার আছে। কমিউনিকেশন কিন্তু ট্রিপলির আন্ডারে আসছে। এরপর যদি বলি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যেটা এই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু তৈরি হয়েছে আমাদের ইলেকট্রিক্যালের আন্ডারে, মানে এই কম্পিউটার সায়েন্স কিন্তু ইলেকট্রিক্যালের একটা পার্ট আমি বলতে পারি। এরপর যদি বলি বিএমই, এই বিএমই সম্পর্কে একটু কথা বলা দরকার। বিএমইটা হচ্ছে আর কিছুই না, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরের জ্ঞান কাজে লাগায় আমরা মেডিকেল সেক্টরটার রোগ নির্ণয়টাকে সহজ করার জন্য যে ইকুইপমেন্টগুলো তৈরি করি, যে যন্ত্রপাতিগুলো তৈরি করি, যে যন্ত্রপাতিগুলো ইউজ করে একজন ডাক্তার বা একজন এক্সপার্ট রোগ নির্ণয় করতেছে, যেমন ধরো এক্স রে মেশিন বলো, এমআরআই মেশিন বলো, বা দেখা যাচ্ছে ইসিজি মেশিন বলো, এই সমস্ত যন্ত্রপাতি আমাদের কিন্তু ইলেকট্রিক্যাল সেক্টরের আন্ডারে তৈরি করা হচ্ছে। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা আলাদা শাখা, এই ডিপার্টমেন্টটা বিএমই বলা হচ্ছে ডিপার্টমেন্টটাকে। এই ডিপার্টমেন্টটাই আমাদের ওই মেশিনারিজ গুলো তৈরি করার কাজ করে থাকে। তো এই ডিপার্টমেন্টটাকে আমরা আলাদাভাবে নাম দিয়েছি, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাট এটা কিন্তু আসলে আমাদের ট্রিপলি সেক্টরের আন্ডারে একটা ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন কথা হলো যে আমি একটা ডিপার্টমেন্ট নিয়ে এতগুলো কথা কেন বললাম? এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই যে পাঁচটা সেক্টর আমি এখানে লিখেছি, পাঁচটা সেক্টর যে ইলেকট্রিক্যাল থেকে প্রডিউসড, এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। এখন বিষয়টা হলো এই যে ফোর্থ ইয়ারে একটা স্টুডেন্ট যখন যায়, তখন কিন্তু তার এই পাঁচটা ডিপার্টমেন্টে তাকে ডিভাইড করে দেওয়া হয়। মানে সে চাইলে কম্পিউটারের দিকে যেতে পারে, সে চাইলে পাওয়ার সেক্টরে যেতে পারে, সে চাইলে কমিউনিকেশনে যেতে পারে, সে মেজর সাবজেক্ট না পাইলেও মাইনর সাবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে সে বিএমই নিতে পারে। অনেকগুলো ভাগ আছে। কথা হলো যে এই ফোর্থ ইয়ারে গিয়ে এক বছরের জ্ঞান দ্বারা আমাদের এই ডিপার্টমেন্টগুলোকে যেহেতু খুব বেশি এনরিচ করা পসিবল না, দ্যাটস ওয়াই আমাদের এই প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদাভাবে কিছু ডিপার্টমেন্ট তৈরি করছে। এই ডিপার্টমেন্টগুলো নিচে দেওয়া আছে। যেমন আমাদের এই যে কম্পিউটার যে সেক্টরটা আমি বললাম, এই কম্পিউটারটা কিন্তু ইলেকট্রিক্যাল সেক্টরেরই একটা অংশ। বাট এই সেক্টরটাই আমার আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট চালু হয়েছে, সেটা হচ্ছে সিএসসি। আমি যদি বলি কমিউনিকেশন সেক্টর, এই কমিউনিকেশন সেক্টরটা কিন্তু আলাদাভাবে এখানে গিয়ে তৈরি হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমি যদি বলি পাওয়ার সেক্টরটা নিজেই আছে ট্রিপলি আকারে। যদি আমি ইলেকট্রনিক সেক্টর বলি, ইলেকট্রনিক সেক্টর এবং কম্পিউটার সেক্টরের দুটাকে ম্যাচ করে এখানে তৈরি হয়েছে ইসিই সেক্টর, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সেক্টর। তারপর যদি আমি বিএমই বলি, বিএমই কিন্তু নিজে আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট। তার মানে বিষয়টা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে কিনা তার আন্ডারে অন্যান্য সব ডিপার্টমেন্টকে প্রডিউস করতে সক্ষম, বা অন্য সব ডিপার্টমেন্ট কিন্তু এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে আসছে। দ্যাটস ওয়াই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা, যেটাকে আমি লাল কালি দিয়ে এখানে লিখছি, এটাকে বলা হচ্ছে আমাদের মাদার ডিপার্টমেন্ট। এখন এই মাদার ডিপার্টমেন্টে পড়ার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আলটিমেটলি যে কোনো সময় এই মাদার ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টগুলোতে মুভ করা যায়।
বা মাদার ডিপার্টমেন্টে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টে সে যদি এক্সপার্ট হয়, তাহলে কিন্তু অন্য ডিপার্টমেন্টে খুব তাড়াতাড়ি সে মুভ করতে পারবে বা জাম্প করতে পারবে। যেমন ফোর্থ ইয়ারে গিয়ে একটা স্টুডেন্ট টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে পড়াশোনা করলো এবং স্কিল ডেভেলপ করলো আর কি, সে চাইলেই টেলিকমিউনিকেশন সেক্টরে যে জবগুলো, এই জবগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সে যদি মনে করে আমি টেলিকমিউনিকেশন পড়বো না, আমি ইলেকট্রনিক্স সেক্টর পড়বো, সে কিন্তু ইলেকট্রনিক্সের যাবতীয় কোম্পানিগুলোতে জব করতে পারে। ইন্টেল বলো বা দেখা যাচ্ছে অন্যান্য যেই কোর বলো, এগুলো যারা কিনা বিভিন্ন মাইক্রোচিপ ডিজাইন করতেছে, যারা কিনা প্রসেসর ডিজাইন করতেছে, যারা কিনা মাদারবোর্ড ডিজাইন করছে, যারা কিনা পিসিবি ডিজাইন করছে, এই কোম্পানিগুলোতে কিন্তু ইজিলি জব করা যায়, যে কোনো সময় কিন্তু কোম্পানিগুলোতে মুভ করা যায়। যদি মনে করে যে আমি ইলেকট্রনিক্স কমিউনিকেশন কোনোটাতে যেতে চাচ্ছি না, আমি পিওর এই ইলেকট্রিসিটি নিয়েই পড়াশোনা করতে যাচ্ছি, সে কিন্তু পাওয়ার সেক্টরে থাকতে পারে। তাহলে সে এনার্জি জেনারেশন বা ডিস্ট্রিবিউশনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু খুব ইজিলি একটা আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, তার মানে ইলেকট্রিসিটিটা বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারটা যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টগুলো প্রডিউস হচ্ছে, তার মানে এটাকে আমরা বলতেছি মাদার ডিপার্টমেন্ট। এখন যদি আমি এই মাদার ডিপার্টমেন্ট থেকে বের হয়ে অন্য ডিপার্টমেন্টগুলোর জব সেক্টর নিয়ে একটু কথা বলি, সিএসসির ক্ষেত্রে যদি আমি একটু আসি, অলরেডি ট্রিপলি কমপ্লিট করে ফেলছি, এবার সিএসসি বিষয়টা নিয়ে যদি আসি, সিএসসিতে বাংলাদেশের জব সেক্টরটা ইলেকট্রিক্যালের মতো এতটাও এখনো প্রোগ্রেস করতে পারেনি। সিএসসি সেক্টরটা এখনো বাংলাদেশে দেখা যাচ্ছে তুলনামূলক পিছিয়ে আছে। বাট মজার বিষয়টা হচ্ছে এই যে সিএসসি এমন একটা সেক্টর, যেই সেক্টরটা পুরো বিশ্বব্যাপী এদের জবটা ছড়ায় আছে। যেমন কোন একটা সিএসসি গ্র্যাজুয়েট, সে যদি মনে করে যে আমি বাংলাদেশে বসে থেকে, আমার নিজের রুমের মধ্যে বসে থেকে আমি ইটালিতে বা কানাডাতে বা আমেরিকাতে আমি জব করব, সেটা কিন্তু সম্ভব। বা সরাসরি যদি সে জব করতে নাও চাই, সে যদি মনে করে আমি সফটওয়্যার একটা ফার্ম তৈরি করবো, এটা কিন্তু খুব ইজি। বর্তমান সময়ে আমাদের ক্ষুদ্র যে বিজনেসগুলো ওপেন হচ্ছে, দেখা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমান সময়ে হাইটেক পার্ক বলে একটা নতুন ধারণা আসছে, এবং হাইটেক পার্কের আন্ডারে বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটা হাইটেক পার্ক কিন্তু বর্তমানে চালু হয়েছে। তো হাইটেক পার্কগুলো আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে আরো বেশি স্মুথ করার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস। এই হাইটেক পার্কগুলোতে কেউ যদি কখনো গিয়ে থাকবো, সেখানে দেখতে পাবা যে ছোট ছোট বিভিন্ন ফ্লোর ভাড়া নিয়ে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, তারা কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ফার্ম ওপেন করে ফেলছে। এই ফার্মগুলোতে কি হয়, এই ফার্মগুলোতে মেনলি বিদেশের সঙ্গে এই হাইটেক পার্কগুলোতে বসে থেকে কিন্তু জব করা যাচ্ছে। এই জবগুলো অনেক বেশি ইজি, বিজনেসগুলো অনেক বেশি ইজি। তার কারণ হচ্ছে যে আমি যদি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল একটা কোম্পানি ওপেন করতে চাই, আমার কিন্তু প্রায় কয়েক কোটি টাকা ইনভেস্ট করা লাগবে। বাট যদি আমি মনে করি যে আমি 20 জন এমপ্লয়কে নিয়ে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি ওপেন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার 20টা পিসি হলে হয়ে যায়। এই 20টা পিসির জন্য মোটামুটি 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু আমি একটা কোম্পানি ওপেন করে ফেলতে পারছি। এবং পুরো পৃথিবীতে যেহেতু এখন আমাদের সফটওয়্যার ডিপেন্ডেন্ট কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, অনেক বেশি ডিমান্ডিং হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই ধরনের ফার্ম যেগুলো আছে, এই ফার্মগুলো কিন্তু প্রতিদিনই ভাই অনেক বেশি পরিমাণ জব অপরচুনিটি এগুলোতে তৈরি হচ্ছে। এবং কেউ যদি একটু আগে বললাম হাইটেক পার্কগুলোতে যদি কখনো ঘুরতে যাও, দেখবা এই সেক্টরগুলোতে আমাদের এখন সিএসসির যেই নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, ক্ষেত্রটা কিন্তু ভাই একদম অপ্রতিদ্বন্দ্বী একটা ক্ষেত্র হিসেবে তৈরি হচ্ছে। এগুলোকে ভাই থামানো খুবই মুশকিল হয়ে যাবে। তার কারণ বর্তমান সময়ে আমাদের দেশে যেহেতু অনেক বেশি পরিমাণে সিএসসি গ্র্যাজুয়েট আছে, এবং এই সিএসসি গ্র্যাজুয়েটরা অনেক দক্ষতা নিয়েই কিন্তু ভাই ভার্সিটিগুলো থেকে বের হচ্ছে। এবং যেহেতু তারা একটা সুযোগ পাচ্ছে, সুযোগটাকে কাজে লাগে, আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে এই সিএসসি সেক্টরটা অনেক বেশি ডেভেলপ করবে, আই থিঙ্ক। আচ্ছা, এবার যদি আমি ইসি সেক্টর নিয়ে কথা বলি, তাহলে ইসিটা আর কিছুই না, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের একটা কম্বিনেশন। অর্থাৎ একটা স্টুডেন্ট সাপোজ মনে করো যে ট্রিপলি নিয়ে তার পড়ার ইচ্ছা ছিল, সে ট্রিপলি চান্স পায় নাই, বা সে সিএসসিতে পড়ার ইচ্ছা ছিল তার, সিএসসিতে সে চান্স পায় না, সিরিয়ালটা হয়তো পেছনের দিকে আছে। সে যদি মনে করে যে আমি এই দুইটা টেস্ট নিয়েই আগাইতে চাই, মানে যদিও দুইটা ডিপার্টমেন্ট আমি পাইনি, বাট এই দুইটা ডিপার্টমেন্টের টেস্ট যেন আমি পাই, এরকম একটা ডিপার্টমেন্টে আমি ভর্তি হতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে তুমি ইসিতে ভর্তি হতে পারো। এখন ইসি এই বিষয়টা যদি আমি একটু স্পেসিফিক ভাবে বলি, তাহলে ইসিতে শুধুমাত্র যে আমাদের ইসি ডিগ্রি প্রোভাইড করা হয় তা না। কেউ যদি মনে করে যে আমি ইসি সেক্টরে পড়াশোনা করে ইলেকট্রিক্যালে এক্সপার্ট হব, সেটাও কিন্তু সম্ভব। কেউ যদি মনে করে যে আমি ইসিতে পড়াশোনা করে আমি সিএসসি ডিগ্রি অর্জন করব বা সিএসসিতে এক্সপার্ট হবে, সেটাও কিন্তু পসিবল। মানে এক কথায় এখানে তোমাকে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স দুটাই সুযোগ দেওয়া হবে। তুমি কোন ডিপার্টমেন্টের দিকে আগাইতে চাচ্ছ, কোন সেক্টরে তুমি আগাইতে যাচ্ছ, এটা সম্পূর্ণ তোমার নিজের উপর ডিপেন্ড করছে। এখন অনেকে এরকম একটা কোশ্চেন করবে যে ইসিটাও যেহেতু আমাদের নতুন একটা ডিপার্টমেন্ট, তো এই ডিপার্টমেন্টের প্রোগ্রেস কতটুকু, বা এই ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তারা কেমন এক্সপার্ট লেভেলের। বিষয়টা আমি খুব ক্লিয়ারলি বলে দিতে চাই, সেটা হচ্ছে
যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর ফ্যাকাল্টি মেম্বার যারা আছে এই ফ্যাকাল্টি মেম্বারদেরকে ভাই তুমি জাজ করার ক্ষমতা কখনোই রাখবা না, এটা কখনোই তোমার ভিতর নাই ভাই। ফ্যাকাল্টি মেম্বাররা অনেক যোগ্যতা সম্পন্ন হয়ে কিন্তু এখানে আসছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে ইসি ডিপার্টমেন্টটা যেহেতু নতুন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোকে কিন্তু কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল এই দুইটা ডিপার্টমেন্টই কিন্তু পরোক্ষভাবে সামলায়। অর্থাৎ ইসির আন্ডারে যে টিচাররা আছেন ম্যাক্সিমাম টিচারই কিন্তু স্টার্টিং অবস্থায় ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স এই দুইটা ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসা। অর্থাৎ এই জিনিসটাতে ভাই কখনোই তোমার ডাউট ফিল করার কোনো কারণ নেই। বরঞ্চ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইসি ফ্যাকাল্টিটা ইসি ডিপার্টমেন্ট যেটা, এই ইসি ডিপার্টমেন্টটা আসলে সিএসসি এবং ট্রিপলি দুইটা জায়ান্ট মাথাটাকে এক করে এত বড় একটা সুপার জায়ান্ট হিসেবে এটা ভাই আত্মপ্রকাশ করছে, যেটা আসলে ট্রিপলি বা সিএসসি কেউ ছাপায় যাইতে পসিবল, ছাপায় যাওয়ার মতো ক্ষমতা রাখে আলটিমেটলি। দ্যাটস ওয়াই কেউ যদি মনে করে থাকো যে ইসি তার ভালো লাগে এবং তার সিআরটা মোটামুটি ট্রিপলি সিএসসি আসার মতো না, একটু পেছনের দিকে আছে, সে কিন্তু চোখ বন্ধ করে ভাই ইসিতে ভর্তি হতে পারো। তার কারণ এই ডিপার্টমেন্টের প্রোগ্রেস আমি নিজের ভার্সিটিতে দেখছি অনেক বেশি। এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনেক বেশি ভাইয়া ট্রিপলি বা সিএসসি থেকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, এরপর যদি আমি বলি ইটির কথা, ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল সেক্টরে যে জব সেক্টরগুলো আছে, মানে আমি যদি বলি ইলেকট্রনিক্সে বিভিন্ন যে মাইক্রোচিপ ডিজাইন থেকে শুরু করে যাবতীয় কোম্পানিগুলোতে জব, এই সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু আমাদের ইসি ইঞ্জিনিয়াররা জয়েন করতে পারবে। মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টরগুলো আছে এই সমস্ত সেক্টরে ইসি জয়েন করতে পারবে। আবার সফটওয়্যার রিলেটেড যত কোম্পানি আছে, সিএসসির আন্ডারে যত কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতেও কিন্তু আমাদের ইসি ইঞ্জিনিয়ার জয়েন করতে পারবে, যেহেতু তার ভেতরে দুটা জ্ঞানই আছে। দ্যাটস ওয়াই সে ইলেকট্রিক্যালও জয়েন করতে পারবে, সিএসসিতেও জয়েন করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আমি কথা বলি, তাহলে বাংলাদেশে আমি একটু আগে বললাম টেলিকমিউনিকেশন সেক্টর যতগুলো আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের এই ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারের একটা যথেষ্ট চাহিদা আছে। আমি যদি একদম শুরু করি, আমাদের মোবাইল ফোন অপারেটর যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো থেকে শুরু করে রবি, বাংলালিংক, গ্রামীণ ফোন বা এয়ারটেল যা বলো না কেন, এই সমস্ত কোম্পানিতে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারের অনেক চাহিদা আছে। এরপর যদি আমি বলি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে বিভিন্ন সংস্থাগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে, আইএসপি কোম্পানি যারা কিনা ওয়াইফাই প্রোভাইড করে, এই কোম্পানিগুলোতে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে যথেষ্ট চাহিদা আছে। তারপর যদি আমি বলি বর্তমান সময়ে আমাদের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো আমরা আরও নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করবো ইনশাআল্লাহ। এই যেটা আমাদের স্যাটেলাইটগুলো আছে এই স্যাটেলাইটগুলোর কমিউনিকেশনের জন্য কিন্তু আমাদের এই ইটি ইঞ্জিনিয়ারের অনেক বেশি চাহিদা আছে। এখন অনেকে বলবে যে ভাই আমাদের তো স্যাটেলাইট আছে মাত্র একটা, তাহলে এখানে আমাদের কি পরিমাণ ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে পারবে? লুক, স্যাটেলাইট আছে একটা ঠিক আছে, কিন্তু আমাদের যতগুলো টিভি চ্যানেল আছে এই টিভি চ্যানেলগুলোর সঙ্গে আমাদের স্যাটেলাইটের কানেকশনটা রক্ষা করার জন্য কিন্তু এই ইটি ইঞ্জিনিয়ারের উপরে এই টিভি চ্যানেলগুলো ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই যতগুলো টিভি চ্যানেল আছে, যতগুলো রেডিও চ্যানেল আছে, যতগুলো আইএসপি সার্ভিস আছে, যতগুলো সিম অপারেটর কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু আমাদের ইটি ইঞ্জিনিয়ার প্রচুর পরিমাণে নিয়োগ দেয়। তার মানে তোমার যদি ইচ্ছা থাকে যে আমি একজন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হব, তুমি কিন্তু ভাই একদম সঠিক পথে এগোচ্ছ। বাংলাদেশে এটার যথেষ্ট সুযোগ সুবিধা আছে এবং এই জবগুলো কিন্তু হাই প্রোফাইল জব এবং অনেক ভালো অ্যামাউন্টের আর কি স্যালারি প্রোভাইড করা জব আমার যেটা মনে হয়। আচ্ছা, বায়োমেডিকেল নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি, যদিও বায়োমেডিকেলের আন্ডারে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের এখনো জব সেক্টর সেইভাবে তৈরি হয়নি যেভাবে আমাদের সাবজেক্টগুলো আগায় যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর বলো বা অন্যান্য যেই ফার্মাসি রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের ক্লিনিক্যাল যেই ইকুইপমেন্টগুলো তৈরি করছে যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর আন্ডারে কিন্তু আমাদের বিএমইর অনেক চাহিদা আছে এবং শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও কিন্তু বিএমইর প্রচুর চাহিদা আছে। আমাদের গত 1 বছর আগে আমরা দেখছি যে করোনার যে ভয়াবহতা, এই করোনার ভয়াবহতার মধ্যে আমরা যে ভেন্টিলেশনের নিরাপত্তাহীনতায় ভুগতাম বা অন্যান্য যে মেডিকেল ইকুইপমেন্টগুলোর নিরাপত্তাহীনতায় ভুগতাম, এই প্রত্যেকটা মেডিকেল ইকুইপমেন্ট কিন্তু আমাদের এই বিএমইর ইঞ্জিনিয়ারদের হাত ধরে তৈরি হয়। দ্যাটস ওয়াই সত্যি কথা বলতে বিষয়টা এরকম যে পুরো পৃথিবী কিন্তু এখন বুঝতে পারছে যে আমাদের এই বিএমই সেক্টরটা নিয়ে কাজ করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এখন আগামী দিনগুলোতে বিএমই সেক্টরটা যে সুপার ডুপার লেভেলে একটা ডেভেলপ করবে, এটা কিন্তু সময়ের অপেক্ষা ভাই। সত্যি কথা বলতে তার কারণ হচ্ছে যে পুরো পৃথিবী যেহেতু এবার দেখলো যে আমাদের করোনার মতো একটা ছোট্ট জীবাণুকে মোকাবিলা করার মতো শক্তি আমাদের নাই, তার মানে আমাদের মেডিকেল সেক্টরে যে ইঞ্জিনিয়ারিংটা আছে, মেডিকেল সেক্টরে যে আমাদের সক্ষমতা আছে, এই সক্ষমতাটাকে বাড়ানো উচিত। এবং প্রত্যেকটা দেশ কম বেশি ভাই এই সেক্টরটা নিয়ে এখন কাজ করছে বা ভবিষ্যতে হয়তো কাজ করবে তাদের অর্থনৈতিক সিচুয়েশন অনুযায়ী।
যদি এই সেক্টরটা নিয়ে কাজ করা শুরু হয় তাহলে কিন্তু সোজা বাংলা ভাষায় সবার আগে আসতে হবে কার কাছে? বিএমএ ইঞ্জিনিয়ারদের কাছে। বিএমএ ইঞ্জিনিয়ার ছাড়া যেমন তুমি একটা এমআরআই ডিজাইন করতে পারবে না, তুমি একটা ভেন্টিলেশন ডিজাইন করতে পারবে না, তুমি একটা দেখা যাচ্ছে যে আইসিইউ এর যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো কিন্তু ডিজাইন করতে পারবে না। দ্যাটস ওয়াই বিএমএ সেক্টরটা আগামী দিনগুলোতে একটা ভালো লেভেলের প্রোগ্রেস করবে, এই জিনিসটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। আচ্ছা, এরপর যদি আমি বলি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কথা, এই ডিপার্টমেন্টটা অনেকের কাছে একটু অপরিচিত হইতে পারে, মনে হতে পারে যে ভাই এই ডিপার্টমেন্টটা কেমন জানি লাগে। লোক, বাংলাদেশে বর্তমান সময়ে যেই বৃহৎ কারখানাগুলো আছে, যে বৃহৎ শিল্পগুলো আছে, এই শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা শিল্প হচ্ছে আমাদের ফার্নেস। ফার্নেস বলতে যেখানে আমাদের অপরিশোধিত লোহা থেকে বা আয়রন থেকে আমাদের স্টিল প্রডিউস করা হয়, মানে রড তৈরি করা হয় আর কি। এই যে ফার্মেস এরিয়াগুলো, কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোতে কিন্তু আমাদের এমএসসি বা ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারের একটা অনেক বড় চাহিদা আছে। শুধু যদি আমি শুধুমাত্র এই ফার্নেসের কথা বাদ দিয়ে যদি আমি বাইরে একটা ডিপার্টমেন্ট বলি, আমাদের দেখা যাচ্ছে যে সিমেন্ট তৈরির যে শিল্পটা, বা আমি যদি বলি আমাদের বিটুমিন তৈরির যে শিল্পটা, এই শিল্পগুলোর জন্য কিন্তু আমাদের এই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অনেক বড় জব সেক্টর আছে ওই জায়গাগুলোতে। এবং সত্যি কথা বলতে আমাদের এমএসসির যে সেক্টরগুলো, এই সেক্টরগুলো যেহেতু বৃহৎ শিল্প এবং এগুলো দেখা যাচ্ছে হাই ডিমান্ডিং, দ্যাটস ওয়াই এই সেক্টরগুলোতে জব পাওয়াটা যেমন অনেক ইজি, ভালো মতো একটা রেজাল্ট করে, সাথে সাথে এই সেক্টরগুলোতে জবগুলো কিন্তু অনেক লুব্রিকেটিং স্যালারি প্রোভাইড করে। দ্যাটস ওয়াই কেউ যদি মনে করে থাকো যে আমার ত্রিপুরিতে আসলো না, সিএসসিতে আসলো না, আমার সিরিয়ালটা একটু পেছনের দিকে আছে, আমি ভালো সাবজেক্ট পাবো না, এই কথাটা কিন্তু সম্পূর্ণই ভুল কথা। তুমি যদি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ে একটা ভালো ডিগ্রি, একটা ভালো রেজাল্ট যদি তুমি করতে পারো, তোমার সিজিটা যদি মোটামুটি একটা অ্যাভারেজ রেঞ্জে থাকে, আমার মনে হয় তোমার ফার্নেসগুলোতে বা সিমেন্টের কারখানাগুলোতে বা অন্যান্য যে বড় শিল্পগুলো আছে যেগুলো কিনা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, এই সেক্টরগুলোতে জব পাওয়া কিন্তু অনেক বেশি সহজ আমার মনে হয়। আচ্ছা, ম্যাটেরিয়াল সায়েন্স গেল। এরপর যদি আমি চলে আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে প্রথম ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের আন্ডারে আসলে বলার কিছুই নাই, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের যাবতীয় মেশিনারিজ, যে মেশিনারিজগুলো নিয়ে আমরা কাজ করি, এই মেশিনারিজগুলো ডিজাইন করা, এগুলোকে অপারেট করা, এই যাবতীয় কাজ করে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখন এই মেশিনগুলো হয় অনেক রকমের হতে পারে, যেমন আমি যদি বলি তোমাকে পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাসোলিন ইঞ্জিন, তারপরে যদি আমি তোমাকে বলি অ্যারোনটিক্যাল ইঞ্জিন, অর্থাৎ এই ইঞ্জিনগুলোর উপর ডিপেন্ড করে করে আসলে আমাদের ডিপার্টমেন্টগুলো বিভিন্ন সেক্টরে ডিভাইড হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা এইটা আমাদের সিকেরুয়েট বলো বা বুয়েটে বলো, এখানে এই ডিপার্টমেন্টটাকে অফার করা হয় না। বাট এমআইএসটি নামের যে ইউনিভার্সিটি আছে আমাদের, মিলিটারি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু অফার করা হয়। দ্যাটস ওয়াই কেউ যদি মনে করে থাকো যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে থেকে অ্যারোস্পেস নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে সে কিন্তু এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। বা যদি সে পিওর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করে, পরবর্তী সময়গুলোতে কিন্তু সে দেখা যাচ্ছে জাম্প করতে পারবে অ্যারোনটিক্যাল সেক্টরে। আচ্ছা, এখন এর পরের যে তিনটা ডিপার্টমেন্টের নাম আমি একসাথে লিখছি, এই ডিপার্টমেন্ট নিয়ে ভাই আমার স্পেশালি কিছু কথাবার্তা বলা উচিত বা কথাবার্তা আমি বলতে চাচ্ছি। লোক, প্রথম ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের এমটি, অর্থাৎ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দ্বিতীয়টা হচ্ছে আমাদের আইপি, মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এবং 3 নম্বরটা হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। লোক, অনেকেই বলে থাকে যে এই ডিপার্টমেন্টগুলো যেহেতু মেকানিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে একটু পেছনের ডিপার্টমেন্ট, তাই এগুলো থেকে ভালো জব পাওয়াটা একটু টাফ। সোজা বাংলা ভাষায় বলে রাখি ভাই, আমি যদি তোমাকে শুধুমাত্র বয়ান না দিয়ে একটু ইনফরমেটিভ কিছু আলোচনা করি, তাহলে প্রথমে যে পয়েন্টটা চলে আসবে সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে সরকারি যেই বিজিএমএই কোম্পানিটা আছে, সরি এটা কোনো কোম্পানি না, এটা আসলে একটা পোশাক শিল্পের একটা সংস্থা। এই সংস্থার হিসাব মতে বাংলাদেশে বর্তমান সময়ে প্রায় 4600টা গার্মেন্টস শিল্প আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে বাংলাদেশে আছে। আর যদি আমি সরকারি হিসাব অনুযায়ী বলি 2022 সালের হিসাব অনুযায়ী, তাহলে বাংলাদেশে ইন টোটাল প্রায় 7000 পোশাক শিল্পের কারখানা আছে। এখন এই পোশাক শিল্পের কারখানা নিয়ে আমি কেন কথা বলতেছি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর জন্য? লোক, একটা কথা মনে রাখবা যে বর্তমান সময়ে আমাদের যে পোশাক শিল্পের কারখানাগুলো আছে, এই কারখানাগুলো কিন্তু চাচ্ছে যে অটোমেশনের দিকে ঝুঁকে পড়তে। এখন অটোমেশনের দিকে যখন একটা কোম্পানি ঝুঁকে পড়বে, তখন কিন্তু সে রোবটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর রোবটের উপর ডিপেন্ডেন্সি মানেই কিন্তু আমাদের এই মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ার দরকার। তার কারণ তুমি যদি এখন যেহেতু ফ্রি আছো, যাদের অ্যাডমিশন হয়ে গেছে সিকিউরিটি, তারা যদি একটু চাও যে হ্যাঁ আমি 1 দিন বা 2 দিনের ট্যুর করে আসতে চাচ্ছি ঢাকার আশেপাশে,
নারায়ণগঞ্জ বলো বা গাজীপুর বলো, এই এলাকাগুলোতে যদি একটু ট্যুর করতে যাও তুমি দেখবা এখানে কিন্তু প্রচুর পরিমাণে পোশাক শিল্পের কারখানা তৈরি হচ্ছে, বা এই সেক্টরটা কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি ডেভেলপ হচ্ছে, কারণ বাংলাদেশের বাইরে বিশ্ববাজারে আমাদের তৈরি পোশাকের যেহেতু একটা সুনাম আছে, দ্যাটস ওয়াই এই ডিপার্টমেন্টটা আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিদিনই ডেভেলপ করছে। এখন নতুন নতুন যে কোম্পানিগুলো তৈরি হচ্ছে, এই কোম্পানিগুলো মানুষ শ্রমিকের পরিবর্তে তারা ট্রাই করছে রোবট দিয়ে কাজগুলো করানোর জন্য। এখন একটা কোম্পানি বা একটা কোম্পানির মালিক তিনি যদি 20 কোটি টাকা খরচ করে 20টা রোবট স্থাপন করতে পারে, তিনি কিন্তু চাইবেন যে এই রোবটগুলোকে পরিচালনা করার জন্য আমি দক্ষ জনশক্তি নিয়োগ দিব। এই দক্ষ জনশক্তি নিয়োগদের কথা যখনই চলে আসবে, তিনি কিন্তু 5 লাখ টাকা খরচ করে 5 জন ইঞ্জিনিয়ার রাখতে কিন্তু তার গায়ে আটকাবে না। তার কারণ 20 কোটি টাকার যন্ত্রপাতি চালানোর জন্য তিনি কিন্তু চাইবেন যে এক্সপার্ট বা যারা কিনা এই রোবোটিক্স সম্পর্কে যার আইডিয়া আছে সেরকম কাউকে আমি নিয়োগ দেই। এই জায়গায় কিন্তু আমাদের এই রোবোটিক্স সেক্টরে একটা অনেক বড় সুযোগ চলে আসবে সামনের দিনগুলোতে। অর্থাৎ আমি যদি 4 থেকে 5 বছর পরের কথা বলি, তাহলে 4 থেকে 5 বছর পরে শুধুমাত্র এই গার্মেন্টস সেক্টরে যদি আমি বলি, এই মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের কিন্তু একটা বিপ্লব তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে যারা বের হবে শুধুমাত্র এই গার্মেন্টস সেক্টরগুলোতেই ভাই তারা কিন্তু জব এত পরিমাণ অফার তারা পাবে যে তারা কিন্তু এই অফারগুলোকে ভাই শেষ করতে পারবে না, আমার যেটা মনে হয়। এখন যদি আমি চলে আসি আইপি সেক্টরের কথা, আইপিটা হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রিকে পরিচালনা করার জন্য আমাদের নিশ্চয়ই ম্যানেজমেন্ট সেক্টরের একজন লোক দরকার, বা একই সাথে একজন ইঞ্জিনিয়ারিং সেক্টরের লোক দরকার। বর্তমান সময়ে পুরো বিশ্বে যে জায়ান্ট কোম্পানিগুলো আছে, জায়ান্ট কোম্পানিগুলোর সিইও বলো, জিএম বলো বা এমডি বলো, এই প্রত্যেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তার খুব ইজিলি একটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টাকে বোঝানো যায়। লোক একজন ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসা মানুষ বা একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, তিনি একটা প্রবলেম সলভিং ক্যাপাসিটি তার ভিতরে যতটুকু আছে, নর্মাল একজন ম্যানেজমেন্ট পড়ো স্টুডেন্টের কিন্তু সেই পরিমাণ ক্যাপাসিটি নাই। তার কারণ ইঞ্জিনিয়ারিং আমরা যারা পড়তেছি বা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়বে, সত্যি কথা বলতে আমাদের প্রত্যেক দিন যেই পরিমাণ নতুন নতুন প্রবলেম সলভ করতে হয়, এই প্রবলেম সলভিং ক্যাপাসিটি কিন্তু আমাদের ভিতর যে পরিমাণ ডেভেলপ হয়, এটা কিন্তু অন্য সেক্টরের আন্ডারে ডেভেলপ হওয়া পসিবল না। দ্যাটস ওয়াই কোম্পানিগুলো সবসময় চায় যে আমি আমার ম্যানেজিং সেক্টরের জন্য যে ইঞ্জিনিয়ারগুলোকে নিয়োগ দেবো, তারা একই সাথে আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকেও সামলাবে, একই সাথে আমাদের ম্যানেজিং সেক্টরটাকেও সামলাবে। এই দুটো সেক্টরকে কম্বিনেশন যদি আমি করি, তাহলে আমি পাবো আইপি। আইপি পুনরুক্ত হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাট এই সেক্টরের আন্ডারে শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং করানো হয় তা কিন্তু না, এই আন্ডারে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট সেক্টরে যে কাজগুলো বা ম্যানেজমেন্ট সেক্টরে যে দক্ষতাগুলো দরকার, এই দক্ষতাগুলোও কিন্তু আমাদের এই আইপির আন্ডারে করে দেওয়া হয়। দ্যাটস ওয়াই কোম্পানিগুলো যারা কিনা নতুন কোম্পানি প্রোভাইড করতে চাচ্ছে বা যারা কিনা এর আগে কোম্পানি প্রোভাইড করে ফেলছে, অর্থাৎ এক কথায় বর্তমান বাংলাদেশে ইন টোটাল আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি হিসাব করে আমি বলি, আমাদের টোটাল সেক্টর ইন টোটাল আমাদের ফ্যাক্টরি আছে ইন টোটাল প্রায় 26,000, সংখ্যাটা হচ্ছে 26,000। এই 26,000 কোম্পানির আন্ডারে আমি যদি বলি আইপি সেক্টরের চাহিদা কতটুকু, এই চাহিদা তোমরা নিজেরা হয়তো বুঝতে পারছো। তোমার যদি মনে হয়ে থাকে যে এই ইনফরমেশনগুলোকে তোমরা ভেরিফাই করতে চাচ্ছ, তোমরা কিন্তু ইজিলি গুগল করলে ইনফরমেশনগুলোকে ভেরিফাই করতে পারবা। বর্তমান সময়ে আমাদের টোটাল কারখানা বলো বা আমাদের যে শিল্প বলো, এই শিল্পের সংখ্যাটা প্রায় 26,000-এর কাছাকাছি। ওকে, তার মানে এই এমই, এমটি এবং আইপি সেক্টরটার সম্পর্কে একটা আইডিয়া মোটামুটি দেওয়ার ট্রাই করলাম। কেউ যদি মনে করে থাকো যে এমটি বা আইপি সেক্টর যেটা আছে এই সেক্টরগুলোতে জব খুবই কম, সে ভাই টোটালি একটা ভুল ধারণার মধ্যে আছো। তার কারণ এই সেক্টরগুলোতে আমি যেটা বললাম, আমাদের পোশাক শিল্প নিয়ে কথা বলার আগে আমি একটু বলে নিই যে টেক্সটাইল সেক্টরটা কিন্তু পুরোপুরি পোশাক শিল্প পুরোটা আমাদের টেক্সটাইল সেক্টরের উপরে মোটামুটিভাবে ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই এই তিনটা সেক্টরে কিন্তু আমাদের পোশাক শিল্পের উপর অনেক বড় একটা প্রভাব রাখতে পারে ভাই, আমার যেটা মনে হয়, এবং তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমাদের দেশে সরকারি হিসাব মতে বর্তমান সময়ে যেই 7,000 আমাদের পোশাক শিল্পের কারখানা আছে, এই কারখানাগুলোতে যেই পরিমাণ ইঞ্জিনিয়ারের চাহিদা আছে, এই চাহিদার খুব অল্প পরিমাণে কিন্তু ভাই আমরা নিজেরা পূরণ করতে পারছি বা আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের দ্বারা পূরণ করতে পারছি। তার কারণ আমি যদি তোমাকে বলি এই 7,000 কোম্পানিতে 7,000 অ্যাটলিস্ট 7,000 জন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাগবে। অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে 1,000 কোম্পানি আমাদের অটোমেশন হয়ে গেছে, এই 1,000 কোম্পানিতে আমাদের এমটির ইঞ্জিনিয়ার লাগবে। অ্যাটলিস্ট 1 থেকে 2,000 ইঞ্জিনিয়ার আমাদের লাগবে আইপি সেক্টর থেকে আর কি। তো এই সেক্টরগুলো থেকে আসলে এত পরিমাণ ইঞ্জিনিয়ার আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত নাই। তার মানে যারা আগামী দিনগুলোতে বা আজকের দিনগুলোতে যারা এমটি, আইপি বা টেক্সটাইল সেক্টর নিয়ে পড়াশোনা করবা, তাদের কিন্তু সামনের দিনগুলোতে
জব পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তার কারণ তোমাদের যতগুলো কম্পিটিটরের তুলনায় তোমাদের জব ভ্যাকেন্সিটা অনেক বেশি। শুধুমাত্র জাস্ট নিজের পড়াশোনাটাকে একটু বজায় রাখতে হবে। ভার্সিটিতে ঢোকার পর কেউ যদি ক্র্যাশ হয়ে না যায়, যদি মোটামুটিভাবে একটা সিটি হ্যান্ডেল করতে পারে, আমার মনে হয় তার এই গার্মেন্টস সেক্টরেই এই 3টা ডিপার্টমেন্টের জব ভাই আমার মনে হয় অভাব নাই, অনেক বেশি পরিমাণে জব আছে এবং এগুলোতে তোমরা নিশ্চিন্তে ভর্তি হতে পারো, ভবিষ্যৎটা অনেক ভালো তোমাদের। আচ্ছা, এরপরে যদি আমি বলি জিসির কথা, জিসিটা হচ্ছে আমাদের গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে খুব অল্প পরিমাণে আমাদের সিরামিক্স কোম্পানি আছে, বাট সিরামিক্স কোম্পানি যতটুকু আছে আমাদের কিন্তু সিরামিক্স ইঞ্জিনিয়ার সে তুলনায় অনেক কম আছে। তার মানে জিসি সেক্টরটাতে আমাদের যে পরিমাণ লোকবল, এই লোকবলের তুলনায় এই সেক্টরটাতেও আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারের চাহিদা অনেক বেশি। বা দেশের বাইরের কথা যদি বলি, এই জিসি সেক্টর থেকে কিন্তু দেশের বাইরেও অনেক ভালো ডিমান্ডিং জব কিন্তু ভাই তারা অফার করে দেশের বাইরের বিভিন্ন কোম্পানিগুলো। কেউ যদি মনে করে যে আমি 4 বছর এখানে পড়াশোনা করে দেশের বাইরে চলে যেতে চাচ্ছি, সে কিন্তু খুব ইজিলি যেতে পারবে। বা যদি সে মনে করে আমি বাংলাদেশের থেকেই এই সিরামিক্স কোম্পানিগুলোতে জব করতে চাই, এটাও কিন্তু ভাই খুব ইজিলি পসিবল। আচ্ছা, লেদার ইঞ্জিনিয়ারিং এর কথা ভাই বলার কিছুই নাই, প্রতি বছরই ভাই লেদার সেক্টরে আমাদের চাহিদা বাড়তেছে। বাট কেউ কেউ বলতে পারে এখানে যে ভাই চামড়ার দাম তো কমছে। ভাই চামড়ার দাম কমছে কিনা সেটা তোমার দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে এই পুরো বিশ্বব্যাপী আমাদের যেই চামড়াজাত যে শিল্পটা, এই শিল্পের উপরে আমাদের লেদার ইঞ্জিনিয়ারিংটা ডিপেন্ড করে। বাংলাদেশে চামড়ার দাম কমে গেল তার মানে এই না যে চামড়ার যে ইঞ্জিনিয়ার যারা আছে, যারা কিনা এই ফুটওয়্যার গুলো তৈরি করছে বা যেই অন্যান্য যেই সেক্টরগুলো আছে আমাদের চামড়া দিয়ে তৈরি হয়, আমাদের বলো পার্টস বলো বা আমাদের শরীরের জামা কাপড় বলো বা অন্যান্য যে শিল্পগুলো আছে যেগুলো কিনা এই চামড়াজাত দ্রব্য দ্বারা তৈরি হয়, এগুলোর চাহিদা কিন্তু ভাই কখনোই কমার মতো অবস্থায় থাকবে না। তার কারণ এই সম্পূর্ণটা কিন্তু বিশ্ব বাজারের উপর ডিপেন্ড করে। বিশ্ব বাজারে যেহেতু আমাদের চামড়ার প্রাইসটা এখনো ঠিক আছে, শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে দামটা কমলেও এই লেদার ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এই সেক্টরের উপর কিন্তু তার কোনো প্রভাব পড়ার কথা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এরপর যদি আমি বলি নেমের কথা, এই নেমের সঙ্গে অনেকে আবার মেরিন ইঞ্জিনিয়ারিং এই দুটা কনসেপ্টকে এক করে দেয়। মনে রাখতে হবে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের নেম, যেটা কিনা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে প্রোভাইড করা হয়। এই সাবজেক্টটা কিন্তু বুয়েটও আছে, আবার এটা মোস্ট প্রবাবলি চুয়েটও আছে। তো বুয়েট এবং চুয়েট যেই নেমটা প্রোভাইড করবে সেটা হচ্ছে একটা শিপ যখন কেউ তৈরি করতে চাইবে, কোনো একটা কোম্পানি একটা শিপ তৈরি করতে যাচ্ছে, তৈরি করার কি করতে হবে, শিপটা ডিজাইন করতে হবে। এই ডিজাইন থেকে শুরু করে শিপটাকে তৈরি করা পর্যন্ত যাবতীয় সমস্ত কিছুই থাকে আমাদের এই নেম ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে। এই জিনিসটাকে অনেকেই আবার মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে তুলনা করে ফেলে। আসলে মেরিন ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা যতটুকু আছে আমাদের এই নেমের কনসেপ্টটা কিন্তু তার থেকে অনেক বেশি বিস্তৃত, অর্থাৎ নেমের সেক্টরটা অনেক বেশি বিস্তৃত। নেমের ইঞ্জিনিয়ারিং এর যে দক্ষতাটা, এটা কিন্তু এই মেরিন ইঞ্জিনিয়ারিং এর থেকে কিন্তু অনেক বেশি দক্ষ, মানে এক্সপার্ট লেভেল আর কি। মানে নেম ভার্সেস যদি আমি মেরিন ইঞ্জিনিয়ার বলি, তাহলে মেরিন ইঞ্জিনিয়ার যেটা এখানে আবার এমই মানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, এখানে এমই মানে হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার। এই মেরিন ইঞ্জিনিয়ারের তুলনায় আমাদের নেমটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং জব অফার করে থাকে এবং এই সেক্টরটা সবসময় আমাদের এই মেরিন ইঞ্জিনিয়ারিং এর উপরে কিন্তু ডোমিনেশন আর কি সবসময় ডোমিনেটিং অবস্থায় থাকে। আচ্ছা, এরপর যদি আমি বলি সিএইচইর কথা, এই সিএইচই নিয়ে স্পেশালাইজড কিছু কথাবার্তা না বললেই নয়। সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর যেটা, এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু প্রতি বছর হাজার হাজার লোক নিয়োগ হচ্ছে। আমি যদি শুধু বেক্সিমকোর কথা বলি, বেক্সিমকো ফার্মা যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এই কোম্পানি কিন্তু প্রতি বছর প্রায় 1000-এর কাছাকাছি জব ভ্যাকেন্সি কিন্তু তারা অফার করে থাকে। এখন এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে যে লোকগুলোকে নেওয়া হয়, ম্যাক্সিমাম লোকে কিন্তু হয় দুইটা সেক্টর থেকে আসে। একটা সেক্টর হচ্ছে আমাদের ফার্মেসি, অর্থাৎ ঢাকা ভার্সিটি বলো, রাজশাহী ভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর, চিটাগাং ভার্সিটি থেকে যে ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে যেই গ্র্যাজুয়েটরা বের হয়, এরা কিন্তু এই ফার্মাসিস্ট হিসাবে আমাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জব পেয়ে থাকে। আরেকটা সেক্টর থেকে যারা জব পেয়ে থাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে, সেগুলো হচ্ছে কেমিক্যাল রিলেটেড যাবতীয় সেক্টর। অর্থাৎ কেমিক্যাল রিলেটেড যাবতীয় বলতে আমি বোঝাচ্ছি পিওর কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাবতীয় এই সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে ভাই লোক নিয়োগ দেওয়া থাকে। শুধুমাত্র যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার লাগে তা কিন্তু না, আমাদের যাবতীয় যেই আমি যদি বলি যে শুকনা খাবারের যে কোম্পানিগুলো, যেমন ধরো প্রাণ, বা আমি যদি বলি অন্যান্য যে কোম্পানিগুলো আছে রুচি,
যারা কিনা শুকনো খাবার তৈরি করার কোম্পানি। তারপর যদি আমি বলি আমাদের বিভিন্ন পেইন্টসের কোম্পানি বলো, তারপর অন্যান্য যাবতীয় কোম্পানি যেগুলো কিনা আমাদের কেমিক্যালের সঙ্গে রিলেটেড, ওষুধ শিল্প তো বললামই, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আমাদের এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা হিউজ চাহিদা আছে। দ্যাটস ওয়াই আগামী দিনগুলোতে যেহেতু এই সেক্টরটা প্রতিনিয়ত এই সেক্টরটা আমাদের বুস্ট করতেছে, আমাদের তৈরির যেই ওষুধ শিল্পটা, এই ওষুধ শিল্পটাও কিন্তু পুরো বিশ্বের প্রায় 197টা দেশে এখন পর্যন্ত ভাই রপ্তানি হয়। দ্যাটস ওয়াই এই সেক্টরটা যে আগামী দিনগুলোতে আরও প্রোগ্রেস করবে না এ সম্পর্কে কিন্তু ভাই কোনো ডাউট নাই। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের আগামী দিনগুলোতে আরও অনেক বেশি প্রোগ্রেস করবে বলে আমার মনে হয়। তো তোমাদের কারো যদি এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, আমার মনে হয় তুমি খুব ইজিলি নিশ্চিন্তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে পারো। এই সেক্টরটা তোমাদের জন্য অনেক বেশি সেফ। আচ্ছা, এরপর যদি আমি বলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফুড, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, এই ডিপার্টমেন্টটাও এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতোই মোটামুটিভাবে এই যে একটু আগে যেটা বললাম যে আমাদের শুকনো খাবারের যে কোম্পানিগুলো আছে, আমি যদি বলি আমাদের পটেটোর কথা বা রুচি বা যাবতীয় কোম্পানি যেগুলো কিনা শুকনো খাবার প্রোভাইড করে বা শুকনো খাবারের বিজনেস করে, এই জিনিসগুলোতে কিন্তু বা এই সেক্টরগুলোতে কিন্তু আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ের একটা অনেক বড় চাহিদা আছে। বাংলাদেশে কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বের হওয়া গ্র্যাজুয়েটের পরিমাণ কিন্তু খুবই কম। যারা কিনা এই সেক্টর থেকে বের হচ্ছে তারা কিন্তু খুব ইজিলি ভাই বাংলাদেশে জব পেয়ে যাবে বলে আমার মনে হয়। খুব অল্প কিছু সংখ্যক ভ্যাকেন্সি যেগুলো তৈরি হয় সেগুলোতে ভ্যাকেন্সির তুলনায় আমাদের গ্র্যাজুয়েটের পরিমাণ কিন্তু আরও কম। দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে আমাদের কম্পিটিশন ছাড়াই আমার মনে হয় খুব ইজিলি জবগুলো পাওয়া পসিবল। সামনের দিনগুলোতে এই জিনিসগুলো আরও বেশি ডেভেলপ করবে। লাস্টের যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ইএসই। ইএসই মানে হচ্ছে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমাদের যেই তড়িৎ রিলেটেড যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো কিনা তড়িৎ উৎপাদনে কাজ করে, যেমন ধরো আমি যদি বলি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এই বিদ্যুৎ প্রকল্পের আওতায় আমাদের এনার্জি প্রডিউসের যে জিনিসগুলো, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের ইএসসি বা এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বড় চাহিদা আছে। তারপর যদি আমি বলি আমাদের একটু আগে বললাম 19টা বর্তমান সময় আমাদের সোলার সিস্টেম চালু আছে, সোলার প্রজেক্ট চালু আছে সরকারের আন্ডারে। এই সোলার প্রজেক্টগুলোতে কিন্তু এই এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বড় একটা জব সেক্টর ওপেন আছে বলে আমার মনে হয়। আচ্ছা, এরপর যদি আমি চলে যাই সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যে প্রথম ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট নিয়ে আসলে কিছু বলার নাই। আমাদের বাড়ি বলো বা যমুনা সেতু বলো, পদ্মা সেতু বলো বা রাস্তা কনস্ট্রাকশন বলো, এই যাবতীয় কনস্ট্রাকশনের যে ডিপার্টমেন্টটা এটাই হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এটাকে বলা হচ্ছে পুরকৌশল বিভাগ। এই পুরকৌশল বিভাগের আওতায় বেশ কয়েকটা সেক্টর আছে আমাদের। যেমন কিছু কিছু ইঞ্জিনিয়ার আছে যারা কিনা রোড কনস্ট্রাকশনের দিকে আর কি এক্সপার্ট, কিছু কিছু ইঞ্জিনিয়ার আছে যারা কিনা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের দিকে এক্সপার্ট। তো এই বিল্ডিং কনস্ট্রাকশন জিনিসটা যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা আমাদের প্রোভাইড করে, এই বিল্ডিং কনস্ট্রাকশন কনসেপ্টটাকে আলাদাভাবে নিয়ে এসে, যেমন ধরো এখানে আমাদের ইলেকট্রনিক্স সেক্টরটাকে বা কমিউনিকেশন সেক্টরটাকে আলাদাভাবে বের করে নিয়ে এসে আমাদের ইটি সেক্টরটা ওপেন করা হয়েছে। সেরকমই এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশনের কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আলাদাভাবে বের করে নিয়ে এসে আমাদের বিইসিএম নামে একটা ডিপার্টমেন্ট চালু করা হয়েছে। এটাকে বলা হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এই ডিপার্টমেন্টটাও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর মতো একটা ডিপার্টমেন্ট। কেউ যদি মনে করে যে আমার সিরিয়ালটা একটু পেছনের দিকে আছে, আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম, বাট আমি চাই সিভিলের আন্ডারে থেকে পড়াশোনা করতে, সেক্ষেত্রে তুমি কিন্তু খুব ইজিলি চাইলেই তুমি বিসিএমে ভর্তি হতে পারো। তার কারণ বিসিএমটা ইন টোটালি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে টেস্টটা তোমাকে প্রোভাইড করতে সক্ষম। দ্যাটস ওয়াই এই ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে পারো ইজিলি। এরপর যদি আমি বলি আর্কিটেকচারের কথা, আর্কিটেকচারটা এই আর্কিটেকচার ডিপার্টমেন্ট যেটা আছে, এই ডিপার্টমেন্টটা ইঞ্জিনিয়ারিং এর আমার মনে হয় সব থেকে পুরানো ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা। তার কারণ আমি যদি বলি বিভিন্ন মুঘল স্থাপত্য বা মুঘল স্থাপত্য বাদ দিয়ে যদি আমি একদম প্রাচীন স্থাপত্যের কথাও বলি, এই সমস্ত স্থাপত্য বিদ্যাই কিন্তু আমাদের এই আর্কিটেকচার থেকে আসছে। অর্থাৎ আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা আজ থেকে 1000, 1500 বা 2000 বছর আগে যে আর্কিটেকচারগুলো তারা ডিজাইন করে গেছেন সেটা কিন্তু এখনো ভাই আমাদেরকে ভাই অবাক করে দেয়। দ্যাটস ওয়াই এই আর্কিটেকচার সেক্টরটা কিন্তু যত দিন যাচ্ছে বা আগের দিনগুলোতে যেমন এটা চাহিদা ছিল, বর্তমান সময়ে চাহিদা আছে, আগামী দিনগুলোতে কিন্তু এটার প্রচুর চাহিদা। তার কারণ বড় বড় বিল্ডিং যখন তৈরি করা হয় সেক্ষেত্রে চেষ্টা করা হয় যে বিল্ডিংটা শুধুমাত্র যে আমার ভিতটাই শক্তপোক্ত হবে তার জন্য না হয়, বিল্ডিংটা যেন দেখতেও সুন্দর হয়, আকর্ষণীয় হয়। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর কোনো বিকল্প নাই। তার কারণ আর্কিটেকচার ইঞ্জিনিয়াররাই একমাত্র স্থাপত্য নিয়ে কাজ করে এবং তারাই শুধুমাত্র এই বিষয়গুলোকে হ্যান্ডেল করে। দ্যাটস ওয়াই আগামী দিনগুলোতেও এই আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর অনেক বড় একটা স্কোপ তৈরি হতে যাচ্ছে বা বর্তমান সময়ে আছে।
দ্যাটস ওয়াই এটাতেও তোমরা পড়তে পারো যদি তোমাদের আগ্রহ থাকে। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে আর্কিটেকচারের আন্ডারে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোভাইড করা হয় না। এদের 5 বছর মেয়াদি বিএসসি আর্ক মানে বি আর্ক ডিগ্রি প্রোভাইড করা হয় এদেরকে। যদি আমি ডিগ্রিটা এখানে লিখে দিই, এটাকে বলা হচ্ছে বি আর্ক। এই বি আর্ক ডিগ্রি এদেরকে প্রোভাইড করা হয়। এই বি আর্ক ডিগ্রিটা শুধুমাত্র আর্কিটেকচার বা স্থাপত্যবিদ যারা তাদেরই শুধুমাত্র ডিগ্রিটা প্রোভাইড করা হয়। আচ্ছা, যদি আমি লাস্ট যে দুইটা তার ভিতরে একটা হচ্ছে আমাদের ডাব্লিউআরই। ডাব্লিউআরইটা হচ্ছে আমাদের ওয়াটার সেক্টর নিয়ে যাবতীয় যে আলোচনাগুলো, অর্থাৎ আমাদের নদীর শাসন বলো বা আভ্যন্তরীণ নৌ পরিবহন যে ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এই ডাব্লিউআরই ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ডেন্ট। তার কারণ আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় আমাদের নদী ভাঙন হচ্ছে, ওই জায়গায় পানির প্রবাহটা কীরকমভাবে কন্ট্রোল করলে বা সেখানে কীরকম শক্তপোক্ত বাঁধ স্থাপন করলে আমাদের এই ভাঙনটাকে রোধ করা পসিবল, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা করা হয় এই ডাব্লিউআরই বা ওয়াটার রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে। শুধুমাত্র যে এই আলোচনায় করা হয় তা কিন্তু না, আমাদের নিরাপদ পানির যেই চাহিদা, এই চাহিদাটা পূরণ করার জন্য যে ডিপার্টমেন্টটা কাজ করে, এই ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের ডাব্লিউআরই ডিপার্টমেন্ট। ঢাকায় দেখা যাচ্ছে ওয়াসা বলে যে সেক্টরটা আছে, ওয়াসা যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের এই ডাব্লিউআরইর উপর ডিপেন্ডেন্ট। কারণ ডাব্লিউআরই ইঞ্জিনিয়াররা মূলতভাবে ওয়াসাতে দেখা যাচ্ছে তারাই ইনস্ট্রাক্টর হিসেবে থাকে যে আমি অপরিশোধিত পানি সেটাকে কিভাবে পরিশোধন করে খাওয়ার উপযুক্ত করতে পারবো, বা পানি দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় দূষিত হয়ে যাচ্ছে, এই দূষণটাকে মোকাবিলা করার জন্য আমি কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি, কোনো একটা জায়গায় নদীর নাব্যতাটা কমে যাচ্ছে, নাব্যতাটা বাড়ানোর জন্য আমি কিভাবে কাজ করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের এই ডাব্লিউআরই সেক্টরে। এই সেক্টরটা ভাই সরকারি ক্ষেত্রে আমাদের অনেক চাহিদা আছে, সরকারি অনেক স্কোপ আছে আমাদের ডাব্লিউআরইর জন্য। তো কেউ যদি মনে করে থাকো যে আমি ডাব্লিউআরইতে পড়াশোনা করতে চাই, সে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। আচ্ছা, লাস্ট যেই ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে আমাদের ইউআরপি। ইউআরপির পুনরূপটা হচ্ছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। এই জিনিসটা আর কিছুই না ভাই, এটা হচ্ছে নগর পরিকল্পনা যেটাকে বলছি আমরা সেইটা। অর্থাৎ সাপোজ মনে করো যে সরকার কোনো একটা প্রকল্প হাতে নিল যে এই জায়গাতে আমার শহরটাকে একটু এক্সটেন্ড করা হবে, এই জায়গায় কোন জায়গায় কোন কোন স্থাপনা রাখলে আমার শহরটা একটা পারফেক্ট শহরে পরিণত হবে, কোন জায়গায় একটা খেলার মাঠ দরকার, কোন জায়গায় আমার বিল্ডিংগুলো কীভাবে হওয়া দরকার, এখানে কি পরিমাণ গাছপালা থাকা দরকার, কোন জায়গায় আমার ড্রেনটা দিলে আমার পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিক মতো হবে। এক কথায় একটা সুন্দর নগর পরিকল্পনার জন্য যা যা লাগে এই সমস্ত জিনিসই কিন্তু আমাদের এই ইউআরপিতে আলোচনা করা হয়। ইউআরপির আন্ডারে যারা পড়াশোনা করে তারা পরবর্তীতে কি যেন বলে ওটাকে বলা হচ্ছে আমাদের নগর পরিকল্পনাবিদ। নগর পরিকল্পনাবিদ হিসেবে তারা জব সেক্টরে ঢুকতে পারবে, এবং এই সেক্টরটাতে যেহেতু লোক সংখ্যা এখন পর্যন্ত খুবই কম, ইউআরপি সিট আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে অনেক কম, দ্যাটস ওয়াই যারা এখান থেকে গ্র্যাজুয়েশন করে বের হয় মোটামুটিভাবে দেশে এবং দেশের বাইরে কিন্তু তাদের জব সেক্টর অনেক আছে, এবং সেই জব সেক্টরগুলোতে তারা কিন্তু আরামে আমার মনে হয় ঢুকে যেতে পারে আলটিমেটলি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এতগুলো জব সেক্টর সম্পর্কে ধারণা দিলাম, অনেকেই বলতে পারো যে ভাই আপনি তো প্রত্যেকটা সেক্টরকে ভালো বলছেন, কোন সেক্টরকে তো আপনার খারাপ আপনি রিভিউ দিলেন না, বা খারাপ রিভিউ আমি কেন দিব? প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের সেক্টরে এক্সপার্ট। এখন আমি যদি তোমাকে বলি যে পদ্মা নদীতে ভাঙন দেখা দিচ্ছে, এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে তুমি মনে করতেছো ট্রিপুলি সব থেকে ভালো, আমি যদি এখন বলি ট্রিপুলির ইঞ্জিনিয়ার দিয়ে তুমি এখন এই নদী ভাঙনটাকে আটকানোর চেষ্টা করো, এটা কিন্তু ভাই কখনোই পসিবল হবে না। ওই জায়গায় আমাদের কিন্তু ডাব্লিউআরই ইঞ্জিনিয়ারই দরকার হবে। বা আমি যদি তোমাকে বলি যে একটা আমার পাওয়ার প্ল্যান্টে কোনো একটা সমস্যা হয়েছে, একটা ফিডারে সাপোজ দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারছে না, বা একটা ফিডার ঠিকমতো কাজ করতে পারছে না, ওই জায়গায় যদি আমি তোমাকে বলি যে সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে গিয়ে তুমি ওই ফিডারটা ঠিক করার চেষ্টা করো বা একটা ট্রান্সফরমার ঠিক করার চেষ্টা করো, এটা কিন্তু কোনোদিন পসিবল হবে না। অর্থাৎ সোজা বাংলায় হয় বিষয়টা হচ্ছে এই, প্রত্যেকটা সেক্টরে নিজস্ব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা আছে এই ডিপার্টমেন্টটাই ভাই সেরা। এবং বাংলাদেশে বর্তমান সময়ে তুমি যদি একটু গুগল করে দেখো দেখতে পাবা প্রত্যেকটা সেক্টরের যথেষ্ট পরিমাণ জব সেক্টর চালু আছে। তুমি যদি একটু সার্চ করে দেখো যে জব সেক্টর অফ আইপি ইন বাংলাদেশ, জব সেক্টর অফ এমটি ইন বাংলাদেশ, জব সেক্টর অফ ডাব্লিউআরই ইন বাংলাদেশ, দেখবা প্রচুর অপশন তোমার কাছে চলে আসবে। সরকারি বেসরকারি বহুত সেক্টর ভাই আমাদের এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে সাপোর্ট দেওয়ার জন্য বর্তমানে অবস্থান করছে। এবং আরেকটা ইনফরমেশন যেটা তোমাদেরকে দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এডুকেটেড জনশক্তি যারা কিনা দেশের বাইরে রপ্তানি হচ্ছেন, অর্থাৎ শিক্ষিত জনশক্তি, যেটাকে আমি বলতেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যে জনশক্তিরা দেশের বাইরে রপ্তানি হচ্ছে, এই জনশক্তির মধ্যে সব থেকে বেশি পরিমাণ কিন্তু এখন পর্যন্ত রপ্তানি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি ইঞ্জিনিয়ারিংটা বাংলাদেশে কমপ্লিট করে দেশের বাইরে একটা ভালো জব আমি করতে চাই,
বা দেশের বাইরে একটা ভালো একটা লাইফ আমি লিড করতে চাই, দেশের বাইরে গিয়ে আমি একটা ভালো সুযোগ যদি পাই সেখানে আমি চলে যেতে যাচ্ছি, এটা কিন্তু ভাই খুবই ইজি বাংলাদেশের প্রেক্ষাপটে। মানে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে দেশের বাইরে যাওয়াটা যতটা সহজ, অন্য ডিপার্টমেন্ট থেকে কিন্তু যাওয়াটা ততটা সহজ না। দ্যাটস ওয়াই তোমার যদি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো একটা সাবজেক্টেও চান্স হয়, আমি তোমাকে সাজেস্ট করবো তুমি সেই সাবজেক্টে ভর্তি হয়ে যাও। কারণ ট্রিপলি থেকে শুরু করে ইউআরবি পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাই বাংলাদেশ সহ পুরো বিশ্বে প্রচুর জব অপরচুনিটি চালু আছে। এবং সামনের দিনগুলো যেহেতু আমাদের বিজ্ঞান প্রযুক্তির উপর ডিপেন্ড করবে, এবং সামনের দিনগুলোতে আমরা যত আগায় যাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং এর উপর পুরো পৃথিবীটা কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে। দ্যাটস ওয়াই আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটার চাহিদা কখনোই কিন্তু শেষ হওয়া পসিবল না। তোমরা আমার এই রিভিউয়ের সাথে সাথে নিজেরা একটু রিসার্চ করে দেখবা, যার যার নির্দিষ্ট ডিপার্টমেন্ট নিয়ে পড়ার ইচ্ছা একটু রিসার্চ করে দেখলে বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।